জেডি ভ্যান্স থেকে শুরু করে হুইটকপ এবং কুশনার, তারা বলছে যে যুদ্ধে যাওয়াটা এখন মারাত্মক ক্ষতি হবে আমেরিকার জন্য। পাকিস্তান কিন্তু ইতিমধ্যে তার 5,000 সৈন্য পাঠিয়েছে সৌদি আরবে এবং 1 স্কোয়াড্রন প্লেন পাঠিয়েছে, যুদ্ধ বিমান। নেতানিয়াহু এই যুদ্ধ স্থগিত আছে এই কথা শুনে সে সাংঘাতিকভাবে মর্মাহত এবং সে আবার পুনরায় ব্যক্ত করেছে যে যেন ডোনাল্ড ট্রাম্প আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। ইরান কিন্তু বুঝে গেছে যে আমেরিকার প্লেন অ্যাটাক, বিমান আক্রমণের প্যাটার্নটা কি। ইউনাইটেড আরবের সাথে সৌদি আরবের যে গন্ডগোলটা, সেটা কিন্তু এখন তীব্র হচ্ছে এবং একটা ডিভিশন তৈরি হয়েছে গালফ স্টেটের ভেতরে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সৌদি আরব কি বলছে। চীন এবং রাশিয়া আমেরিকার এই যে ব্যবহারটা তারা কখনোই অনুমোদন করেনি এবং তারা ইরানের পক্ষে এবং ইরানকে যেভাবেই হোক সাহায্য করে যাবে। শক্তির ভারসাম্যের দিক থেকে আমরা লক্ষ্য করে দেখছি যে আমেরিকার যে শক্তি 28শে ফেব্রুয়ারির আগে ছিল, সেই শক্তিতে সাংঘাতিকভাবে একটা আঘাত এসেছে। চর্চা ডিকোডে স্বাগত। ইরান নিয়ে এখনও সারা বিশ্বে তোলপাড়। ইরান কি আবার আক্রান্ত হতে চলেছে, নাকি কোনো গোপন চুক্তি হতে চলেছে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল, রাশিয়া, চীন, ইউরোপ সবগুলোর মধ্যে? বলা কঠিন। এই মুহূর্তে যেদিকে মোড় নিচ্ছে সেদিক দিয়ে ইরানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেশি বলেই ধারণা করা হচ্ছে। আমরা ইরান নিয়ে এবং ইরানের সঙ্গে তার দুই বন্ধুপ্রতিম দেশ চীন এবং রাশিয়াকে নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিডনি থেকে অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দর্শক এবং শ্রোতাদের অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো আমরা যেটা দেখছি যে ইরান যুদ্ধ সেই গত 8 এপ্রিলের পর থেকে বড় একটা তথাকথিত, আমি যে কোট আনকোট বলি, তথাকথিত যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যে বন্দী আছে। কিন্তু হর হামেশাই একটা চোরাগোপ্তা হামলা বা উভয় পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। আসলে এই যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে বলে আপনি মনে করছেন? এই ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের থেকে কিছু বক্তব্য পাওয়া গেছে। তার ট্রুথ সোশ্যালে সে কয়েকটা বিষয় উল্লেখ করেছে এবং এটা নিয়ে কিন্তু আমেরিকাতে বেশ তোড়পাড় হচ্ছে এবং সারা বিশ্বে বলতে পারি, কারণ তিনি এখন আক্রমণ স্থগিত রেখেছেন, এটা বলছেন। এই স্থগিত রাখা এবং পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চলছে এবং সেটা সত্যিকার অর্থে চলছে এবং কিছু কিছু পজিটিভ দিক, মানে ইতিবাচক দিক এই আলোচনার ভেতর থেকে বেরিয়ে এসছে বলে সবাই ধারণা করছে। এখন প্রথম হচ্ছে যে তিনি তো গত পরশুও বললেন যে আক্রমণ আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে আক্রমণ করা হবে ইরানকে, কিন্তু তারপরে হঠাৎ করে আবার স্থগিত ঘোষণা করলেন। এটার সাথে মার্কেট ম্যানিপুলেশনের ব্যাপার থাকতে পারে, এটা আমি ঠিক জানি না, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে সৌদি আরব এবং কাতার, এই দুই দেশ বিশেষ করে, তারা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে আক্রমণ করলে তাদের যে অবকাঠামো আছে, বিশেষ করে গ্যাস, তেল থেকে শুরু করে এবং পানি নিষ্কাশনের যে সমস্ত প্ল্যান্টগুলো আছে, সেগুলো যদি ইরান আক্রমণ করে তাহলে তাদের অবস্থা ভয়াবহ হবে। সুতরাং আক্রমণ করবেন না, মানে ডিপ্লোমেসিকে বা কূটনৈতিক তৎপরতাকে কিছু আরো সময় দিন, দেখা যাক কি হয়। ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু 2বার ইরানে ঘুরে গেছেন এবং 2বার ঘুরে যাওয়ার পরে মানে এটা একটা বড় একটা লক্ষণ যে তৎপরতা, কূটনৈতিক তৎপরতা কিন্তু সাংঘাতিকভাবে চলছে এবং যদি কোনো ইতিবাচক যদি দিক না থাকতো তাহলে কিন্তু একটা জায়গায় মানে স্থবির হয়ে যেত এবং আলোচনাটা সেইভাবে এগুতো না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে হ্যাঁ, আলোচনা চলছে। এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরেও কিন্তু এই আলোচনা নিয়ে অথবা যুদ্ধে যাওয়া কিনা পুনরায়, সেটা নিয়ে কিন্তু সাংঘাতিক রকমের একটা মতভেদ দেখা দিয়েছে এবং অ্যাক্সিওস পত্রিকা এবং ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস সেটা উল্লেখ করছে। এবং সেটা হচ্ছে যে
জেডি ভ্যান্স থেকে শুরু করে হুইটকপ এবং কুশনার, তারা বলছে যে যুদ্ধে যাওয়াটা এখন মারাত্মক ক্ষতি হবে আমেরিকার জন্য। অন্যদিকে যে ডিফেন্স ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এবং আরো যে সমস্ত নিয়োকনরা আছে তার আশপাশে, তারা বলছে যে না, এখনই যুদ্ধে যাওয়া উচিত, কারণ ইরান আরো শক্তিশালী উঠতে পারে। এর কারণটা কি? এবং ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন যে না, এখন আর যুদ্ধ হবে না, এবং ইতিমধ্যে নাকি মানে একটা লেটার অফ ইন্টেন্ট, অর্থাৎ একটা দুই দেশের মানে দুই দেশই আশা করে এইরকম একটা উদ্দেশ্য নিয়ে একটা লেটার লেখা হবে, সেটা ইরানে পাঠানো হবে, ইরানও একটা লেটার এইরকম পাঠাবে আমেরিকাকে, এবং তারপরে এবং সেই লেটার অফ ইন্টেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ উপায়ে আলোচনা করব কিসের উপরে? এক হচ্ছে পারমাণবিক ব্যাপার নিয়ে, বিশেষ করে ইউরেনিয়াম নিয়ে ইরানের, আর একটা হচ্ছে যে ব্লকেড নিয়ে এবং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং এই লেটার অফ ইন্টেন্ট পরস্পরের কাছে পাঠানোর পরে 30 দিন সময় দেওয়া হবে, 30 দিন সময় দেওয়া হবে একটা কূটনৈতিক তৎপরতা চালানো, এবং তার মাধ্যমে সমস্ত জিনিসগুলো যেন আমরা সমাধান করতে পারি, এই রকমের একটা ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্টের ভেতরে আছে। সুতরাং মানে আপাতত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যুদ্ধটা স্থগিত থাকবে এবং আক্রমণ স্থগিত থাকবে এবং একটা কূটনৈতিক তৎপরতা চলবে, এবং সেই কূটনৈতিক তৎপরতাটা কোন লেভেলে চলবে এখনো সে সম্পর্কে আমরা জানি না। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু ইতিমধ্যে তার 5,000 সৈন্য পাঠিয়েছে সৌদি আরবে, এবং 1 স্কোয়াড্রন প্লেন পাঠিয়েছে, যুদ্ধ বিমান। 1 স্কোয়াড্রন হতে পারে 14 থেকে 16টা। এখন পাঠানোর উদ্দেশ্যটা কি? পাঠানোর উদ্দেশ্যটা হচ্ছে যে সৌদি আরবকে ডিফেন্ড করা কার থেকে? মানে কার থেকে? ইরানের থেকে নাকি অন্য কোনো দেশের পক্ষ থেকে? সেটা অনেকেই মনে করছে যে সৌদি আরব আলটিমেটলি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে আমেরিকা, তুমি আমাদের বেস ব্যবহার করো না, ব্যবহার করলে আমাদেরই ক্ষতি হচ্ছে, আমরাই আক্রমণের শিকার হচ্ছি। সুতরাং এই পাকিস্তানি আর্মির এই 5,000 সৈন্য সে সৌদি আরব এই বিভিন্ন বেস এলাকায় মোতায়েন করবে। তার অর্থ হচ্ছে যে আলটিমেটলি যদি নেগোসিয়েশনটা যদি সফল হয়, তাহলে সৌদি আরব আরো অন্যান্য গালফ দেশগুলো, তারা আমেরিকাকে বলবে যে তোমরা তোমাদের বেসটা এখান থেকে উঠিয়ে নাও। এই রকমের একটা আলোচনা শুরু হচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর একটা হচ্ছে যে নেতানিয়াহু টেলিফোন করেছিল ডোনাল্ড ট্রাম্পকে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে খবরে প্রকাশ, এবং এই বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে জানা গেছে যে নেতানিয়াহু এই যুদ্ধ স্থগিত আছে এই কথা শুনে সে সাংঘাতিকভাবে মর্মাহত, এবং সে আবার পুনরায় ব্যক্ত করেছে যে যেন ডোনাল্ড ট্রাম্প আক্রমণের জন্য প্রস্তুতি নেয়, এবং ইসরায়েল সেই আক্রমণের জন্য প্রস্তুত আছে। আর অন্য যে দিকটা, মিলিটারি দিকটা, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সামরিক দিকটা। সেই সামরিক দিকটা হচ্ছে যে পেন্টাগন থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এদের ভেতরে কিছু ঠান্ডা মাথার লোক আছে যারা ডোনাল্ড ট্রাম্পকে বলছেন যে দেখো, F-15 এবং F-35 যে ইরান যে ধ্বংস করলো যুদ্ধের প্রথম দিকে, এবং যে সমস্ত তেল বাহী যে সমস্ত প্লেন ছিল, C-130 ইত্যাদি ইত্যাদি, সেগুলো বেশ কয়েকটা ধ্বংস হয়েছে সৌদি আরবে এবং ইরাকে। এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে ইরান কিন্তু বুঝে গেছে যে আমেরিকার প্লেন অ্যাটাক, বিমান আক্রমণের প্যাটার্নটা কি, কিভাবে সে আক্রমণ করে, এবং এই প্লেনগুলোর গতি, তারপরে ডায়নামিক্স গুলো কি, সেটা ইরান বুঝে গেছে। এবং সবাই আশঙ্কা করছে যে এই বুঝটা ইরানের যারা জেনারেলস, তারা এটা পেয়েছে কিছুটা রাশিয়ার সহায়তায়। এটা হচ্ছে এক দিক।
শি জিনপিং এবং পুতিনের সাথে যে মিটিংটা হলো, সেই মিটিংয়ের কিন্তু কিছু আগে খবরে প্রকাশ যে চীন ইরানকে ওই নেভেল যে সমস্ত ড্রোন আছে, যেগুলো বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ারকে আঘাত করার জন্য তৈরি, সেই ধরনের এই ক্ষেপণাস্ত্র, নৌ ক্ষেপণাস্ত্র যেটা পানির উপর দিয়ে যায় অত্যন্ত নিচু দিয়ে, সেইগুলো চীন দিয়েছে। আর একটা হচ্ছে যে রাশিয়া দিয়েছে অত্যন্ত আধুনিক রেডার সিস্টেম, যেটা স্টেল থেকে শুরু করে সবকিছু ডিটেক্ট করতে পারে অনেক আগে থেকে, প্রায় 500 কিলোমিটার দূর থেকে। সুতরাং এই সমস্ত দিকগুলো পেন্টাগনের অনেকেই বোঝানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পকে, যে তুমি যদি এখন আক্রমণ করো, তাহলে ইরানের পরবর্তী পাল্টা আক্রমণ যেটা হবে, সেটাতে আমাদের সমস্ত যে অস্ত্র ভান্ডার আছে সেটা তো নিঃশেষ হবেই, সেই সাথে আমরা পরাজিত হব, আমাদের বিমান এবং পাইলটদের জীবন কিন্তু রিস্ক হয়ে পড়বে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সুতরাং এই আক্রমণটা করার দরকার নাই, এখন আপাতত একটা চুক্তি করা এবং সেই চুক্তির মাধ্যমে এটা সমাধান করা, একটা অফ র্যাম্প দেওয়া ডোনাল্ড ট্রাম্পকে। এবং চুক্তির ভেতরে কিন্তু দুটো মেইন জিনিস যেটা ইরান বলছে, সেটা হচ্ছে তাদের কয়েক ট্রিলিয়ন ডলার যে ফ্রিজ হয়ে আছে অ্যাসেট, সেটাকে ফেরত দিতে হবে, এবং তার উপরে যে অবরোধ আছে এবং বিভিন্ন স্যাংশন আছে, ইকোনমিক স্যাংশন, সেগুলোকে তুলে নিতে হবে। এটা হচ্ছে প্রাথমিক শর্ত। তারপরে বাকি যে সমস্ত আলোচনাগুলো হবে সেটা পরের কথা। সুতরাং এই রকমের একটা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, অত্যন্ত পজিটিভ বলে আমি মনে করি। এই কারণে যে অ্যাটলিস্ট একটা প্রগতির দিকে যাচ্ছে, একটা মানে প্রোগ্রেসিভ একটা ইয়ের দিকে যাচ্ছে এবং কূটনীতি কাজ করছে। সেটা পাকিস্তানের এবং সৌদি আরবের মানে অত্যন্ত একনিষ্ঠ প্রচেষ্টা এর ভেতরে আছে, এবং কাতারেরও আছে, এবং আমেরিকার থেকেও একটা পজিটিভ একটা ইঙ্গিত আমরা পাচ্ছি, ইরানের পক্ষ থেকেও একটা পজিটিভ ইঙ্গিত পাচ্ছি। সুতরাং পুনরায় যুদ্ধ শুরুটা এটা কবে হবে বা কিভাবে হবে এখনো টোটালি এটা বলা মুশকিল, এবং অ্যাটলিস্ট 30 দিন পর্যন্ত আমরা একটু শান্তিতে থাকতে পারবো যদি এই লেটার অফ ইনটেন্ট যেটা আমেরিকাকে দেয়া হবে এবং আমেরিকা ইরানকে দেবে, এবং তারা যদি এটা এগ্রি করে, তাহলে এই 30 দিনের একটা প্রক্রিয়া চলবে, কূটনৈতিক প্রক্রিয়া, এবং তার মাধ্যমে এই যুদ্ধ শেষ করার একটা প্রচেষ্টা নেওয়া হবে। এই রকমের একটা পরিস্থিতি এখন বিরাজমান। এমনি এখন তো সৌদি আরবে আর কয়েকদিন বাদেই আপনার হজ পালিত হতে যাচ্ছে। এই পবিত্র হজের জন্য আপনার সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের মক্কা মদিনা সহ বিভিন্ন জায়গায় সমবেত হয়েছেন। ফলে তাদেরও দেশে ফেরা, দেশ থেকে যাওয়া এবং দেশে ফেরা নিয়ে কিন্তু একটা ঝুঁকি তৈরি হবে যদি আবার এই মুহূর্তে আপনার সংঘাতটা শুরু হয়। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে চীন এবং রাশিয়া দুপক্ষই কিন্তু যে আপনার ইরানকে বেশ ভালো মতোই সহযোগিতা করেছে, এবং যুদ্ধাস্ত্র শুধু না, যুদ্ধের টেকনিক্যাল বিষয়গুলো তাদের সাহায্য করেছে। আসলে আপনার কাছে আমি যেটা জানতে চাই যে শি এবং পুতিন এই যে গত 17 থেকে 17, 18, 19 এই যে মিটিং করলেন, সেখানে ইরান নিয়ে তাদের আলোচনার বিষয়বস্তু কী ছিল, বা তারা কি ইরানকেই বা কোনো পরামর্শ দিয়েছেন কিনা? সৌদি আরব কিন্তু গতকালকে একটা প্রস্তাব দিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে যে অচলায়তন সৃষ্টি হয়েছে, সেই অচলায়তন ভাঙার জন্যে এবং আলোচনা এগিয়ে নেওয়ার জন্যে আমাদের 28শে ফেব্রুয়ারির আগে ফিরে যেতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইরানকে উদ্দেশ্য করে না। 28শে ফেব্রুয়ারি মানে ইরানকে আক্রমণের আগে হরমুজ প্রণালীর যে অবস্থাটা ছিল সেই অবস্থায় ফিরে যাওয়া। তার মানে ইরানের নিয়ন্ত্রণ ওইভাবে থাকবে না, মানে ইরান এখন যেভাবে নিয়ন্ত্রণ করছে এবং যেভাবে টোল বসাচ্ছে এবং সমস্ত প্যাসেজটাকে নিয়ন্ত্রণ করছে, সেই জায়গাটা থেকে আমরা ফিরে যাব, যেটা সৌদি আরব বলছে, আমরা ফিরে যাব 28শে ফেব্রুয়ারির আগ মুহূর্তে। এর অর্থ হচ্ছে, যেটা আমি বুঝি, সেটা হচ্ছে এই যে আমেরিকাকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ, আমরা গালফ স্টেটের যারা লোকজন আছি,
আমাদের দেশ, এটা আমাদের হাতে ছেড়ে দাও, আমরা কিভাবে এটা ম্যানেজ করব। সুতরাং হরমুজ প্রণালী কিভাবে ম্যানেজ হবে, অথবা অন্য যে সমস্ত প্রণালী আছে বিশেষ করে লোহিত সাগরে, বাব আল মান্ডাব, এইগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, এটা আমাদের বিষয়। আমেরিকা তোমার বিষয় না। তুমি আক্রমণ করেছো আমাদেরকে না জানিয়ে, এবং তার প্রতিফল যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের অর্থনীতিকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং আরো আশঙ্কা আছে যদি যুদ্ধ চালিয়ে যাওয়া হয় তাহলে আমাদের কি হবে সেটা আমরা জানি না। সুতরাং তুমি এটা নিয়ে তুমি যেটা করেছো সেটা বন্ধ করো, আমাদের হাতে ছেড়ে দাও, আমরা ডিসাইড করি, আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই অঞ্চলটা কিভাবে। এটা কিন্তু সৌদি আরবের থেকে, এটা ইউনাইটেড আরব এটা চায় না। ইউনাইটেড আরবের সাথে সৌদি আরবের যে গন্ডগোলটা সেটা কিন্তু এখন তীব্র হচ্ছে, এবং একটা ডিভিশন তৈরি হয়েছে গালফ স্টেটের ভেতরে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সৌদি আরব কি বলছে। সুতরাং এটা একটা বিষয়, ভাবার বিষয়। আর চীনের সাথে পুতিনের সাথে শির যে আলাপগুলো হয়েছে সেটার ভেতরে একটা বড় একটা দুটো স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটি হচ্ছে যে তারা বলছে যে ল অফ দ্য জঙ্গল, যে মানে জঙ্গলের আইন যেভাবে আমেরিকা প্রবর্তন করেছে এবং যেভাবে অকস্মাৎ হামলা চালিয়ে ইরানকে পর্যুদস্ত করার চেষ্টা করেছে, এবং সেখানে রেজিম চেঞ্জ করা, তার অর্থনীতিকে গুড়িয়ে দেওয়া, এবং তাকে ওই প্রস্তর যুগে নিয়ে যাওয়া, এই যে যে কাঠামোটা বা এই যে একটা স্ট্রাকচার আমরা লক্ষ্য করি ডোনাল্ড ট্রাম্পের চিন্তায় এবং আমেরিকার চিন্তায়, সেটাকে তারা বলছে ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের আইন, এবং এটাকে তারা সাংঘাতিকভাবে ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে উভয় নেতা। সুতরাং এটা কিন্তু ইন্ডিকেট করছে যে চীন এবং রাশিয়া আমেরিকার এই যে ব্যবহারটা তারা কখনোই অনুমোদন করেনি, এবং তারা ইরানের পক্ষে এবং ইরানকে যেভাবেই হোক সাহায্য করে যাবে। সুতরাং এটা একটা দিক। তৃতীয় দিক যেটা, সেটা হচ্ছে উভয় ঘোষণা করেছে যে ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণ চালিয়েছে সেটা আন্তর্জাতিক আইন বহির্ভূত এবং আইনের বিরুদ্ধে। সুতরাং এটাও কিন্তু একটা বড় একটা মানে কথা বলা, বিশেষ করে ইরানকে সাপোর্ট করে, যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল আইন বলে তো একটা কিছু আছে, এবং সেটা যদি আমেরিকা যদি ভায়োলেট করে বা সেটা যদি না মেনে এরকমের একটা আক্রমণ করে এবং জাঙ্গলের একটা আইন তারা ফলো করে এবং সেটা মানে আরোপ করতে চায় অন্য জায়গায়, শুধু ইরানের ক্ষেত্রে না, অন্যান্য আরো দেশের, বিশেষ করে কিউবার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখন কিউবার দিকে আক্রমণটা তারা কনসেন্ট্রেট করবে বা ওইদিকে মনোনিবেশ করবে। সুতরাং এই দুটো দিক কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আর তৃতীয় বা চতুর্থ যেটা, সেটা হচ্ছে যে চীন এবং রাশিয়া তারা অত্যন্ত ঘনিষ্ঠভাবে দুই পক্ষ মিলে গালফ দেশগুলোকে নিয়ে একটা নিরাপত্তা ব্যবস্থা, যেটাকে বলে সিকিউরিটি আর্কিটেকচার, সেটা তারা মানে তৈরি করার চেষ্টা করছে, ব্যবস্থা করার। এবং সেখানে শুধুমাত্র গালফ দেশগুলোই থাকবে না, সেখানে তুরস্ক থাকবে, সেখানে ইরাক থাকবে, সেখানে মিশর থাকবে, ইজিপ্ট থাকবে, সেখানে জর্ডানকে নেওয়া হবে কিনা এখনো বলা হয় নাই। কিন্তু এই আশেপাশে গালফ দেশগুলোর আশেপাশে আরো যে সমস্ত দেশ আছে, মধ্যপ্রাচ্যের দেশ, তাদেরকে নিয়ে একটা যৌথ একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, এবং সেটা নিশ্চিতভাবে সেটা হবে তাদের নিয়ন্ত্রণে। গালফ স্টেটরাই এটাকে নিয়ন্ত্রণ করবে, এবং সেখানে যদি প্রয়োজন হয় তাহলে চীন এবং রাশিয়া সেখানে সহায়তা দেবে। এই রকমের একটা অ্যারেঞ্জমেন্ট শি এবং পুতিনের আলোচনার ভেতর থেকে বেরিয়ে এসছে। এছাড়া সামরিক দিক থেকে যে সমস্ত সাহায্যের ব্যাপার, শি যদিও এটা অস্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে না, চীন কোনো সাহায্য দিচ্ছে না, সামরিক সাহায্য, কিন্তু সেটা ওই অর্থে আমাদের বোঝার কারণ নেই। এই কারণে যে যখন সে বলছে যে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, তার মানে হচ্ছে চীন চায় এবং রাশিয়া চায়
ইরানের সার্বভৌমত্ব টিকে থাকুক। সুতরাং যদি টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই তাকে সাহায্য করবে, এবং সেই সাহায্যটা যাচ্ছে নানাভাবে। সেটা চীন যতটুকু না মানে মেটেরিয়াল দিক থেকে সাহায্য দিচ্ছে, রাশিয়া অনেক বেশি সাহায্য দিচ্ছে সেই তুলনায়। সুতরাং সাহায্যের দিকটা চলছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে শি এবং পুটিনের মিটিংয়ের থেকে চীন ইরান যে বার্তাটা পেয়েছে সেটা হচ্ছে যে তারা অত্যন্ত শক্তভাবে ইরানের পেছনে আছে, এবং তারা আমেরিকাকে আক্রমণ করে এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করে তারা চীনকে সাপোর্ট ইরানকে সাপোর্ট করে যাচ্ছে। সুতরাং এটা একটা বড় একটা ব্যাপার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা পাই। তো আপনি যে বলছিলেন যে সৌদি আরব বলছে যে তারা 28 ফেব্রুয়ারির আগের অবস্থায় ফিরে যেতে চায়। তার মানে এটা তো প্রমাণিত যে 28 ফেব্রুয়ারির আগের বিশ্ব আর 28 ফেব্রুয়ারির পরের বিশ্ব এক নেই। সেই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই যে দুই মহাশক্তিধর দেশ, আমরা যদি আমেরিকার পরেই বলি, আমেরিকার পরেই দুই মহাশক্তিধর দেশ হচ্ছে চীন এবং রাশিয়া। তাদের দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসলেন এবং দীর্ঘমেয়াদী নানা ধরনের কথা, এক তো তাদের অভ্যন্তরীণ বিভিন্ন মানে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আছে, পাশাপাশি তারা আন্তর্জাতিক ক্ষেত্রে আসলে এই জিনিসটার গুরুত্ব কোন পর্যায়ে যে 28 ফেব্রুয়ারির আগের বিশ্বে আগের অবস্থায় আর বিশ্ব ফিরে যাবে না, সেক্ষেত্রে এই বৈঠক কতটা প্রভাব রাখবে? হ্যাঁ, এই বৈঠক ওই দিক থেকে যদি আমি ভাবি তাহলে এটা একটা সাংঘাতিক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক বলে আমি মনে করি। আমি আগেই বলেছিলাম কোনো এক সময় যে আমরা কিন্তু বহু কেন্দ্রিক বিশ্বের দিকে যাচ্ছি, এবং এই বহুকেন্দ্রিক বিশ্বের ধারণাটা এখন আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো এই কারণে যে বিশ্ব ব্যবস্থায় যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে সেখানে কিন্তু শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে হবে। তার মানে এখন 28শে ফেব্রুয়ারির আগে যে শক্তির ভারসাম্য ছিল সেই শক্তির ভারসাম্যটা কিন্তু এখন বদলে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কি বলে পাওয়া এই 28শে ফেব্রুয়ারির আক্রমণের থেকে। এবং সেই শক্তির ভারসাম্যটা কমা মানেই হচ্ছে অন্যের শক্তিটা বৃদ্ধি পাওয়া, তাই না? সুতরাং আমেরিকা যে সমস্ত উদ্দেশ্য নিয়ে ইরানকে আক্রমণ করেছিল, শুধু আমেরিকায় বলি না, ইসরায়েলও করেছিল, সেই করার কারণটাই হচ্ছে যে ইরানে একটা রেজিম চেঞ্জ করে সেখানে সমস্ত পুরো ব্যবস্থাটাকে সামরিক শক্তি ব্যবহার করে সমস্ত ব্যবস্থাটাকে উল্টে পাল্টে দিয়ে সেখানে আমেরিকার এবং ইসরায়েলের অনুগত একটা সরকারকে সেখানে বসানো। এবং এটা যদি বসানো সম্ভব হতো তাহলে কিন্তু আর বাদ বাকি সবই কিন্তু সমাধান হয়ে যেত। সে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত, সে ইরানের আর ক্ষেপণাস্ত্র সংক্রান্ত, বা ইরানের হরমুজ সংক্রান্ত, বা আরো যে সমস্ত মানে সমস্যাগুলো আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল ইরানকে কেন্দ্র করে, সেগুলো সবই কিন্তু মানে সমাধান হয়ে যেত। কিন্তু সেই জায়গায় ব্যর্থতা। হোমেনিকে তারা খুন করেছে, আয়াতুল্লাহ হোমেনিকে খুন করেছে, মেরে ফেলেছে, কিন্তু তার কারণে তার বিদায়ের পর কিন্তু আরো শক্তিশালী একটা নেতৃত্ব চলে এসছে। সুতরাং সেই দিক থেকে বলবো যে আমেরিকার সামরিক শক্তি এইখানে প্রমাণিত হলো এই যুদ্ধে, যে আমেরিকা যতই বড় বড় কথা বলুক না কেন, তার সামরিক, তার 850টা ঘাঁটি আছে, তার 12টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তার এত লক্ষ লক্ষ মানে মিসাইল আছে, ইত্যাদি ইত্যাদি আছে, ট্যাঙ্ক আছে, বিমান বা আছে, এবং সবই আছে। কিন্তু দেখা গেল যে এই শক্তি, এই সামরিক শক্তি কিন্তু ইরানের সামনে এমন একটা জাতি, যে জাতি তার সার্বভৌমত্ব রক্ষা করছে এবং যে জাতির বয়স হচ্ছে 5000 বছর পুরনো, সেই জাতির সামনে কিন্তু নতজানু হলো। সুতরাং শক্তির ভারসাম্যের দিক থেকে আমরা লক্ষ্য করে দেখছি যে আমেরিকার যে শক্তি 28শে ফেব্রুয়ারির আগে ছিল, সেই শক্তিতে সাংঘাতিকভাবে একটা আঘাত এসেছে। এবং এর কারণে কার শক্তি বৃদ্ধি পেয়েছে? প্রথমত ইরানের শক্তি বৃদ্ধি পেয়েছে। আর একটা ব্যাপার যেটা, যে এই গালফ স্টেটগুলোতে যে সমস্ত 17টা ঘাঁটি ছিল, সেই 17টা আমেরিকার ঘাঁটি, সামরিক ঘাঁটি,
সেখানে ইরান আক্রমণ করে এদের 70% থেকে 80% ধ্বংস করে দিয়েছে। সুতরাং এখন এই গালফ স্টেটের মাধ্যমে আমেরিকা অর্থনৈতিকভাবে যে সুবিধাটা ভোগ করত এবং যাকে আমরা বলি পেট্রো ডলার, সেই সুবিধাটাও কিন্তু কমে এসছে সাংঘাতিকভাবে। এখন কোনো ওই রেভিনিউ বা ইনকাম হচ্ছে না, এই সমস্ত দেশের তহবিলে টাকা জমছে না। সুতরাং তারা টাকাটা, তাদের বাড়তি যে টাকাটা, সেটা তো তারা এখন আমেরিকাতে ইনভেস্ট করতে পারছে না। সুতরাং আমেরিকার অর্থনীতিও কিন্তু ওই দিক থেকে নানাভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এবং অন্য দিক থেকে ইসরায়েলেরও সাংঘাতিক ক্ষতি হয়েছে। ইসরায়েলের যে অবকাঠামো, বিশেষ করে তেল আবিব, হাইফা, পশ্চিম জেরুজালেম থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত জায়গায় আঘাত এনেছে ইরান, এবং বিশেষ করে তার ইসরায়েলের পারমাণবিক সিটি বলে যেটা পরিচিত, সেই সমস্ত জায়গায় আঘাত এনে কিন্তু ইসরায়েলকেও কাবু করে ফেলেছে। এবং আপনি যদি এখন লক্ষ্য করে দেখেন যে এই হেজবুল্লাহ বাহিনী ইসরায়েলকে কিভাবে নাস্তানাবুদ করছে, তাদের এই ড্রোন ব্যবহার করে তারা ট্যাঙ্ক, প্রায় 150টা ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে এই প্রায় 1.5 মাসের একটা যুদ্ধে, তাদের যুদ্ধে। এবং ইসরায়েল যে একটা বাফার জোন ক্রিয়েট করার চেষ্টা করেছিল লেবানন এবং ইসরায়েলের বর্ডারের কাছাকাছি জায়গায়, সেটাও কিন্তু এখন তারা সেখান থেকে উইথড্র করছে। সুতরাং শক্তির ভারসাম্যের দিক থেকে, আর অন্য দিক থেকে রাশিয়া এবং চীন কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে। আমি বলবো সামরিক দিক থেকে আমি বলবো এই কারণে যে আগামী পরশুদিন রাশিয়া কিন্তু একটা পারমাণবিক একটা ড্রিল করছে, এবং সেই ড্রিলে কয়েকশো যুদ্ধজাহাজ থেকে শুরু করে 20টা পারমাণবিক চালিত সাবমেরিন থেকে শুরু করে যে সমস্ত নিউক্লিয়ার মিসাইলস, ইন্টারমিডিয়েট থেকে লং রেঞ্জ থেকে ইন্টারকন্টিনেন্টাল, এসবের একটা মহড়া চলছে, করতে যাচ্ছে তারা। সুতরাং এটাও একটা শক্তি প্রদর্শনী যে ইউরোপ যেভাবে রাশিয়াকে উত্তক্ত করছে এবং একটা যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে, সেখানে রাশিয়া কিন্তু তার সমস্ত শক্তি নিয়ে কিন্তু একটা প্রদর্শনী করতে চায়, একটা তার শক্তি প্রদর্শন করতে চায় এই ড্রিলের মাধ্যমে। সুতরাং এখন যদি বিচার করে দেখা যায়, যে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রটা বদলে গেছে। মানচিত্র বদলে গেছে সামরিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, বিশ্বের ট্রাস্ট আমেরিকার উপরে সেটা হয়ে গেছে, এবং আমেরিকাকে এখন বিশ্বাস করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা কূটনীতি মানে না, তারা আন্তর্জাতিক আইন মানে না, তারা যা ইচ্ছা তাই সেইভাবে তারা আক্রমণ করতে চায়, সরকারকে উৎখাত করতে চায়। এই যে একটা জঙ্গলের যে আইন তারা প্রবর্তন করেছে, এবং সেটা সারা বিশ্ব কিন্তু লক্ষ্য করছে। সুতরাং শক্তির ভারসাম্যের দিক থেকে যদি আমেরিকার অবস্থা যদি অনেক নতজানু আকার ধারণ করে, তাহলে তার অর্থই হচ্ছে যে আজকে কেন্দ্র একটি নয়, যেটা আমেরিকা ছিল এই 1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত, সেখানে বহু কেন্দ্রিক একটা বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়ে গেছে, এবং সেটাই হচ্ছে আমেরিকা সবচেয়ে বড় পরাজয় এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় পরাজয় বলব। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, আপনারা অধ্যাপক খানের মন্তব্য শুনলেন। আপনারাও জানাতে পারেন আপনার মতামত, আমরা জানতে আগ্রহী। আপনি চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে মন্তব্যের ঘরে আপনার মতামত জানান। ধন্যবাদ।